সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রত্যেককে আজকের ক্লাসে। উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশটা নিয়ে আলাপ করতে চাই এবং ত্রিকোণমিতিতে যে তিনটা অধ্যায় আছে 8.1, 8.2 এবং 8.3, এই তিনটা অধ্যায়ের যেই কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোকে একটু এক্সপ্রেস করার জন্য এবং অঙ্কগুলোকে একটু শান্তিমতো বোঝার জন্য, পারার জন্য যে জিনিসগুলোকে জানা দরকার সেগুলোকে আমি আমার তরফ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই অধ্যায়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি বা এই অধ্যায়টাকে পড়ি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা সাধারণ গণিতের যে নবম অধ্যায়টা ত্রিকোণমিতি আছে সেখানে আমরা কিছু বেসিক কনসেপ্ট পড়ে আসছি। সেই বেসিক কনসেপ্টগুলোর ক্ষেত্রে আমরা যখন ত্রিকোণমিতির তিন কোণের ক্ষেত্রে যখন আমরা একটা সূক্ষ্ম কোণের বিপরীতে একটা লম্ব, তারপর একটা ভূমি, একটা অতিভুজ চিন্তা করি, এই লম্ব, ভূমি এবং অতিভুজের যেই অনুপাতগুলো, সেই অনুপাতগুলোর ক্ষেত্রে থেকে আমরা 6টা অনুপাত পাই। সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। এগুলার মানে কি? সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, ট্যান থিটার ক্ষেত্রে সাইন বাই কস হয়। এবং ত্রিকোণমিতির যে কিছু অভেদাবলী আছে এগুলোও যেন আমরা প্র্যাকটিস করি। এই প্র্যাকটিসগুলোকে আমরা অঙ্ক করার সময় আমরা এগুলোকে অ্যাপ্লাই করব, যে আমরা আমাদের জ্ঞানগুলো দিয়ে, যে অর্জিত জ্ঞান, সেটা দিয়ে আমরা করতে পারলাম কি না। হ্যাঁ, এখন আমি একটু ব্যাখ্যা করব ত্রিকোণমিতির প্রথম থেকে 8.3 পর্যন্ত। পুরো জিনিসটা অনেক ব্যাপক। তারপরে আমার আজকের আলোচনাটা থাকবে হচ্ছে মূলত ইসেকে কেন্দ্র করে, টেস্ট পেপারে যেগুলো আসছে বা টেস্ট পেপারে যেই ম্যাথগুলা ইউজুয়ালি আসে সেগুলোকে কেমন করে একটু আমরা বুঝতে পারবো এটা নিয়ে। সো তোমরা যারা আমার সামনে যুক্ত হয়েছো, তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে সবচেয়ে সুবিধা হয় আমার জন্য। সো আমি রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, যে অনেকে তোমরা বলছো যে ঘড়ির কাঁটার ম্যাথ বোঝো না। তাছাড়া ঘড়ির কাঁটার ম্যাথের ক্ষেত্রে অনেকে আছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে অথবা চতুর্ভাগের অবস্থানের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। যেমন আমি একটু ছোট থেকে স্টার্ট করি। যেমন যদি তোমাদেরকে বলে যে 2250 ডিগ্রি এটা কোথায় অবস্থিত, 2250 ডিগ্রি এটা কোথায় অবস্থিত। এখন তোমাদের বইয়ের মধ্যে যখন এই মানগুলা দেওয়া থাকে যে এগুলা কোনগুলা বা এই কোন চতুর্ভাগে অবস্থান করে বিষয় নির্ণয় করো। তো ধরো যে 2250-এর জায়গায় আমি 2255 দিয়ে করলাম। আচ্ছা, তো এখন 2255 এই কোণটা কোথায় অবস্থান করে এটা বোঝার জন্য প্লিজ তোমরা মাথায় রাখবা যে এটা হচ্ছে 90 ডিগ্রি ইন্টু এন প্লাস মাইনাস থিটা হিসাব করতে হয়। কেন হিসাব করতে হয় আমি বলি। এই যে 2255, এখানে যত মান দেওয়া থাকুক, যতই দেওয়া থাকুক, সেটা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। পজিটিভ হলে কি হবে? আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। নেগেটিভ হলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে আসব। এখন এই সূত্রটাকে আমরা একটু ভাবি যে 2255-কে আমি যদি এখন 90 দিয়ে ভাগ করি, খেয়াল করো, 2255-কে আমি যদি 90 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসবে 25.05। তার মানে অ্যাটলিস্ট এটা 25 ইন্টু 90 আমি লিখতে পারবো, 25 ইন্টু 90 আমি লিখতে পারবো। তো 25 ইন্টু 90 মানে হচ্ছে 2250, এবং তার সাথে এই 5 ডিগ্রিটা হচ্ছে আমার অ্যাডিশনাল, তাই না? এখন তোমরা যখন এই চিন্তাটা করবা, দেখো 25 ইন্টু 90, তখন তোমরা হিসাব করবা যে এই যে তোমার চতুর্ভাগ, এই চতুর্ভাগে এখন 25 বার ঘোরাটা একটা খুব কঠিন কাজ। মানে বারবার ঘুরতে গেলে মাথাটা ঘুরে যাওয়ার কথা। তো তখন কি করবা জানো? এইখানে এই 90-র আগে যদি কোনো বড় সংখ্যা আসে, এইটাকে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে। তো ধরো আমি এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে, যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 6 পয়েন্ট সামথিং আসে, অর্থাৎ 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং তার সাথে আরেক বেশি থাকে। তার মানে হচ্ছে এই জিনিসটাকে আমি অন্তত পক্ষে 6 বার ঘুরব। খেয়াল করো যে আমি যদি এখন এটাকে 6 বার ঘুরি, যে এই যে দেখো, একবার, তাহলে 4 বার হইল, এরপরে হচ্ছে 2 বার,
তারপরে হইল 3 বার, তারপরে হইল 4 বার, এরপরে হইল 5 বার, তারপরে হইল 6 বার। তার মানে এতক্ষণে আমি 24 বার ঘুরলাম। তাহলে আরেকবার ঘোরা বাকি 25 বার। তো 25 বার ঘোরার পরে আরও 5 ডিগ্রি। তার মানে 24 বার ঘুরলে কোথায় আসতেছে? 24 বার ঘুরলে এটা এখানেই আসতেছে। তার মানে 4 দিয়ে ভাগ করলে যা আসবে সেখান থেকে তুমি পরের ধাপ চিন্তা করবা। তার মানে এই যে 24 বার ঘোরানো, এটা একটা পরীক্ষার হলে একটা খুব সমস্যা। তো এই কারণে আমাদের ভুল কমানোর জন্য আমরা চিন্তা করব যে আমরা মানে 6 বার তো হয়েছে, 6 বার এখানে 25 বার, তার মানে আরেকবার হচ্ছে এখানে, এখানে আসার পরে আরও 5 ডিগ্রি, তার মানে এটা নিশ্চিতভাবে এইখানে আসবে। তার মানে এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। প্লিজ মাথায় রেখো, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। আমি আসতেছি শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে, আমি বলতেছি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তোমরা যারা আজকে যুক্ত হয়েছ, তোমরা একটুখানি সময় নিয়ে আমার সাথে একটু মনোযোগ দিয়ে পড়বা। আজকে আমি চেষ্টা করব এটাকে খুব ইজিলি করে ফেলতে। আবার এমনও হয় যে আমি যদি 2255কে ডিরেক্ট 360 দিয়ে ভাগ করি তাতেও হবে, এত কিছু করার দরকার নেই। মানে এটা হচ্ছে গ্রামার, মানে এটা হচ্ছে একদম শর্টেস্ট ফর্ম। 360 দিয়ে তো সব ভাগ নাও হইতে পারে। যেমন মনে করো এমন আছে যে 770 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। তো এখন আমি যদি 770কে 90 দিয়ে ভাগ করি, হ্যাঁ 90 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসবে 8.55। তার মানে অ্যাটলিস্ট এটা হচ্ছে 8 × 90 হবে। তার মানে এটা 720 প্লাস হচ্ছে 50 ডিগ্রি। তার মানে 8 বার ঘুরতেছে, তো 8 বার ঘুরে তো এইখানেই আসবে। তো তার সাথে 50, তাহলে 770 অবস্থান করতেছে প্রথম চতুর্ভাগে। এটাকে তুমি 360 দিয়ে যদি ভাগ করো, ধরো যে তুমি যে কোনো সংখ্যাকে 770কে 360 দিয়ে ভাগ করো, তাহলে আসবে হচ্ছে 2.13। তার মানে কি 360 মানে কি? 360 মানে হচ্ছে পুরাটা একবার। তো 2 পয়েন্ট মানে হচ্ছে আমি অ্যাটলিস্ট 2 বার ঘুরবো, 2 বার ঘোরার পরে প্রথম চতুর্ভাগে এসে পড়বে। সুতরাং গ্রামার অনুসরণ করলে তুমি 90 দিয়ে গুণ করলে একটা বিশাল সংখ্যা পাবা। আবার খুব তাড়াতাড়ি হিসাব করার জন্য তুমি যদি দেখো একটা বড় মান আসছে এমসিকিউর জন্য, তাহলে ডিরেক্ট তুমি এটাকে 360 দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে তোমার ভ্যালুটা চলে আসবে। এবং আবারও বলছি যে এই অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে, ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হয়। দেখা গেছে যে আমরা অনেক ক্ষেত্রে পারা জিনিস, জানা জিনিস, মানে এটা আমি জানি, তারপরেও ভুল করে আসি। কারণ হিউম্যান নেচার হচ্ছে, আমাদের মনটা তো একটু অস্থির। হঠাৎ করে দেখা গেছে যে 5-এর জায়গায় লিখে ফেলছি 15, বা 90-র জায়গায় দেখা গেছে 0টা লিখতে ভুলে গেছি, বা 25-এর জায়গায় গুণ করতে গিয়ে বা ঘুরতে গিয়ে একবার কম বেশি হয়ে গেছে। এইটাই হচ্ছে পরীক্ষা, যেন আমরা একটু সাকসেসফুলি এটাকে ভালো করতে পারি। 450 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? এখন হিসাব করো 450 ডিগ্রি। এখন 450 ডিগ্রির ক্ষেত্রে আমি যদি হিসাব করি, তাহলে এটা 5 × 90 হয়। তখন এটা তো চতুর্ভাগে পড়বে না, এটা তো অক্ষে পড়বে। তো যেমন 450 ডিগ্রির ক্ষেত্রে এই যে এটা হচ্ছে 360, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে একেবারে ধরো 5 নং 45, 450 ডিগ্রি। তো 450 ডিগ্রি তো ওয়াই অক্ষে অবস্থিত, 450 ডিগ্রি হচ্ছে ওয়াই অক্ষে অবস্থিত, এরকম হবে আর কি। আর যদি এখানে এসে পড়ে, তাহলে এটা এক্স অক্ষে অবস্থিত হবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। সুতরাং এই একটা ছোট জিনিস তোমরা পারবা। এবার একটু খেয়াল করো, তোমাদের এই চ্যাপ্টারে যখন ঘড়ির কাটার অঙ্কগুলো দেয়, যে 9টা 30-এ, 9টা 37-এ, 9টা 48-এ, 10টা 15-তে, 11টা 50-এ ঘড়ির কাটার মধ্যবর্তী দূরত্ব কত। এখন এই ধরনের অঙ্কগুলো করার সময় তোমরা একটু এইটা মাথায় রেখো, যখন তোমরা ঘড়ির কাটার এই অঙ্কগুলা করবা, একটা জিনিস মাথায় রেখো, যখন এটা এমসিকিউতে দিবে, এমসিকিউতে তোমরা সরাসরি মনে করো বললো যে 11টা 25 মিনিট, 11টা 25 মিনিটে ঘড়ির কাটার যেই ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী দূরত্ব। একটু খেয়াল করো। এখন তোমরা নিশ্চিতভাবে জানো যে ঘড়ির কাটার মধ্যে টোটাল 12টা অংশ থাকে। তাহলে এই হচ্ছে 12, এই হচ্ছে 3, 6, আর এই হচ্ছে 9। এটা তোমাদের জানা আছে। তার মানে 1, 2, 4, 5, 7, 8, 10, 11 এরকম। তো এখন 11টা যখন 25 হবে,
তখন অ্যাকচুয়ালি মিনিটের কাঁটা কোথায়? মিনিটের কাঁটা হচ্ছে এইখানে, একদম 5 বরাবর। আর এই যে হিসাব করো 11টা যখন 25 তখন মিনিট ঘন্টার কাঁটাটা কিন্তু এই বরাবর, অর্থাৎ 11টায় নাই, একটু কিন্তু 11 আর 12-র মাঝখানে আছে। আবার যদি মনে করো জিজ্ঞেস করা হয় যে 9টা 30-এ কোথায়, তো এখন তুমি হিসাব করো, যখন তুমি চিন্তা করবা যে 9টা 30-এ ঘড়ির কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে পার্থক্য মিনিটের কাঁটার সাথে, তাহলে নিশ্চিতভাবে তুমি জানো যে এই হচ্ছে তোমার 12, এই হচ্ছে 6, এই হচ্ছে 9, এই হচ্ছে 3। তো এখন যখন 9:30 বলবে তখন এই মিনিটের কাঁটা 6 বরাবর ঠিকই আছে, কিন্তু ঘন্টার কাঁটা তো আর 9 বরাবর নাই। তো 9 বরাবর যে নাই, ও 10 বরাবর আর 9 বরাবর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে আছে, তার মানে ও আছে হচ্ছে এই বরাবর। এখন আমাকে যদি বলে যে কোণ বের করতে, মধ্যবর্তী কোণ, আমি কেমন করে চিন্তা করব? তুমি একটু ভাবো। তুমি নিশ্চিতভাবে জানো যে এই 9-এর বরাবর আর 6-এর বরাবর এইখানে টোটাল ঘর আছে 15টা। একটু হিসাব করে আমি ওটা আসতেছি, 15টা ঘর আছে। তার মানে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে 6-এর ঠিক ঘর থেকে 9 পর্যন্ত 15টা ঘর আছে। তো এখন এই 10 আর 9-এর মাঝখানেও তো হচ্ছে 5টা ঘর আছে। তো যখন এইটা এই 6 বরাবর থাকবে, ও নিশ্চিতভাবে এই মাঝখানে 9 আর 10-এর মাঝখানে এসে দাঁড়াবে। তার মানে ও অ্যাকচুয়ালি এখানে 2.5 ঘর সামনে আছে। তার মানে 9:30 যখন বাজবে, 9টা 30 যখন বাজবে, তখন অ্যাকচুয়ালি ওর আর ওর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15টা ঘর অবশ্যই থাকবে, তার সাথে হচ্ছে 2.5 ঘরও থাকবে, 2.5 ঘর থাকবে। সুতরাং 15 প্লাস 2.5 মানে হচ্ছে 17.5 ঘরের ডিফারেন্স হবে যখন 9:30 বাজবে। তো তোমাকে যদি ঘর দিয়ে হিসাব করতে বলে 17.5 ঘর, অথবা তুমি এরকম বলতে পারো যে 17.5, 17.5 ঘরের একটা ডিফারেন্স থাকবে। তাহলে এক এক ঘরের ডিগ্রি কত? তুমি হিসাব করো যে এখানে টোটাল এখানে ঘড়ির কাঁটা আছে কয়টা? 12টা। প্রতিটার মধ্যে গ্যাপ আছে হচ্ছে 5টা করে। তাহলে টোটাল ঘর আছে 60 ঘর। তো 60 ঘর যদি 360 ডিগ্রির সমান হয়, তাহলে এক ঘর হচ্ছে নিশ্চিতভাবে 6 ডিগ্রি। এক ঘর 6 ডিগ্রি কিনা, এই যে এক ঘরের যেই ডিগ্রির পরিমাপ সেটা হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 17.5 ঘরে কত হবে? তো তুমি হিসাব করো, 17.5 ঘরে 17.5 ইন্টু এটা হচ্ছে তোমার 6, তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি হবে। তো এই 17.5 ঘরের ডিফারেন্স হচ্ছে 105 ডিগ্রি। কিন্তু এত হিসাব করা তো এমসিকিউ করার সময় আমাদের জন্য একটা প্রবলেম। তো আমরা কেমন করে টুক করে হিসাব করে ফেলতে পারি? আমরা হিসাব করবো এমনভাবে, প্লিজ মাথায় রাখবা, এই যে থিটা, এই থিটা হচ্ছে 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই 2, এইটার পরম মান। তুমি এই সূত্রটা নিশ্চিতভাবে কোনো না কোনো জায়গায় পাইছো, আমিও জানি তোমরা পাইছো। যদি না পাইয়া থাকো তাইলে আজকে দেখো, কিন্তু আমি জানি তোমরা এটা পারো। যে মনে করো বললো 9টা 25 বা 9টা 30, 9টা 30-এ ঘড়ির কাঁটার মাঝখানে আমি যখন 9টা 30 হিসাব করছি, তাহলে এই 9টা 30 হচ্ছে আমার আওয়ার, আর এই 30 হচ্ছে আমার মিনিট। তো হিসাব করি, তাহলে আমি হিসাব করব কি? আমি হিসাব করব এখানে 60 ইন্টু এই যে 9, তার মানে এইটা মাইনাস 11 ইন্টু কত? এই যে 30, 11 ইন্টু 30 ডিভাইডেড বাই 2। স্যার এইটার মানে কি? এটার মানে হচ্ছে আমাকে অবশ্যই ধনাত্মক কোণ নিতে হবে, মানে ধনাত্মক মানটা নিতেই হবে, ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য হবে না। তার মানে এটা কত হবে? 6 নং 54, তাহলে এটা হচ্ছে 540 মাইনাস 3 11 33, মানে হচ্ছে 330 ডিভাইডেড বাই 2। তাহলে 540 থেকে 330 গেলে থাকে হচ্ছে 210, 210 বাই 2 মানে হচ্ছে 105 ডিগ্রি। এই যে দেখো 105 ডিগ্রি। এখন তোমরা আমারে বলো, একটা খুব সাধারণ বিষয় নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি, তুমি ঘড়ির কাঁটার যে কোনো ধরনের অঙ্ক হিসাব করো, তুমি পারবা। তুমি ঘর হিসাব করবা, খালি একটা জিনিস মনে রাখবা, তুমি একটু মনে মনে চিন্তা করবা ঘড়ির কাঁটাটা যে কয়টা বাজে, বাজে কয়টা।
যে দুইটা 2:24 বাজে, মনে করো এখানে তোমাকে প্রশ্ন করছে 2:24 ঘড়ির কাঁটা আর ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পার্থক্য কত। এখন 2:24 মানে কোথায়? 24 মানে হচ্ছে এই যে ঘড়ির কাঁটা 25-এ না, 25-এর 1 ঘর আগে। আর 2টা মানে কি, সে তো 2টাতে নাই, একটু করে এখানে থাকবে। তাহলে এই যে 2:24 যখন বাজবে তখন এদের ঘন্টা আর মিনিটের কাঁটার পার্থক্য কত? 60 × 2 - 11 × 24 ডিভাইডেড বাই 2। এই মান যদি নেগেটিভও আসে এই মানটা ধনাত্মক হবে। গেল? তার মানে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা নিয়ে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যাই হবে না। একটু জাস্ট মাথায় রাখবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবা হচ্ছে এমসিকিউ আসলে। টুক করে যদি এমসিকিউতে আসে ডাইরেক্ট বসাই দিবা 60m - 11h/2 কত, এত। আর যদি পরীক্ষায় আসে খ নাম্বার কোয়েশ্চেনে যে এত ডিগ্রির মধ্যে কত পার্থক্য, তখন আমাদের ঘর হিসাব করে লিখতে হবে। আবার কোন হিসাব করে লিখতে পারবো, সমস্যা নাই। ক্লিয়ার? থ্যাংক ইউ। 11 × 30 কেন হলো? আমি যে বললাম না 30 হচ্ছে মিনিট, এই 30 তো হচ্ছে মিনিট, এই যে মিনিট 11 × 30, আমি তো 9টা 30-এর হিসাব করতেছি। এই যে হিসাবটা করছি এটা 9টা 30-এর হিসাব। তাহলে 9 হচ্ছে আমার এইচ, তাহলে এই যে 60 × 9 হবে, আর 30 হচ্ছে আমার মিনিট, এই যে 11 × 30 হবে। গেল? ওকে, এইবার আসি। থ্যাংক ইউ। সো হোপফুলি এটা না বোঝার কোনো কারণ নাই। সুতরাং ত্রিকোণমিতি পুরোটাই সোজা। এখন তোমরা আমাকে বলতে পারো, স্যার ত্রিকোণমিতির ওই যে অভেদাবলীর মধ্যে যখন থিটার মান 0-র চাইতে বড়, 2π-এর চাইতে ছোট এমন দেয় তখন কেমন হবে? একদম সোজা। তোমরা কি আমার টিউটোরিয়ালটা দেখছো যেখানে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন চতুর্ভাগে চিহ্নের যে বিষয়টা ব্যাখ্যা করেছি, এবং একেবারে একটা খুব আমার কাছে মনে হয়েছে যে একটা ইম্পর্ট্যান্ট একটা লেকচার আমি দিয়েছি যে কোন চতুর্ভাগে কে প্লাস আর কে মাইনাস, এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। আগে আমি সিরিয়ালি যাই। তো 8.1-এর ক্ষেত্রে যখন অঙ্ক আসবে, এই অঙ্কগুলোর চাইতে আরেকটা অঙ্ক খুব বেশি আসে, সে অঙ্ক হচ্ছে এই রেডিয়ান আর ডিগ্রির হিসাব। তোমাদের নিশ্চিতভাবে মনে থাকার কথা যে ওই যে একটা বৃত্ত পথ ধরে কেউ হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কোনো একটা পর্যায়ে গিয়ে সে হচ্ছে একটা বৃত্তর চাপ অতিক্রম করছে, সেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা কি জানি? আমরা জানি যে 1 ডিগ্রি এটা হচ্ছে π/180 রেডিয়ান, তাই না? এইটা তার মানে আমরা এটাকে কিভাবে লিখি? 1 ডিগ্রি হচ্ছে এই যে আমরা লিখি হচ্ছে πc/180, এই তো। এখন আমারে বলো, তাহলে যদি আমি 1 রেডিয়ান হিসাব করতে চাই, 1 রেডিয়ান, তাহলে এটা কি হবে? যদি আমি 1 রেডিয়ান হিসাব করি তাহলে এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। তার মানে আমি যদি ঠিক এটাকে রিভার্স করি তাহলে 1 রেডিয়ান কত আসে? 180/π ডিগ্রি। এটা হচ্ছে একদম কমন একটা হিসাব। এখন তোমরা যখন এই হিসাবটা যখন তোমরা ইয়েতে করবা, মানে বৃত্ত চাপের ক্ষেত্রে, তোমরা জানো যে এই যে রেডিয়ান কোণ কি বলে দিচ্ছি, যে বৃত্তের কেন্দ্র থেকে আমি যখন পরিধির উপর একটা রেখা টানবো, এটা নিশ্চিতভাবে এটার ব্যাসার্ধ। এবং তোমরা জানো যে এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ যদি আমি কল্পনা করি, তাহলে এই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে রেডিয়ান, তাই না? তো এখন এই যে কোণ উৎপন্ন করছে এটা যে 1 রেডিয়ান, 1 রেডিয়ান, এটার মানে কি? এটার মানে হচ্ছে OBA। এখন AB চাপ, কোণ A ও B এটার উপরে যে AB চাপটা, এই চাপটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে এটা যদি হয় R, এটাও হচ্ছে R। এখন তোমাদের বইয়ের মধ্যে আমি যখন দেখলাম, তোমাদের বইয়ের মধ্যে তোমরাও জানো ওই যে বিভিন্ন ধরনের ম্যাথস দিয়ে থাকে। যেমন তোমাদের বইয়ের মধ্যে আছে এরকম যে আচ্ছা, মিনিট দিয়ে যখন অঙ্ক থাকে, বা হচ্ছে ডিগ্রি দিয়ে যখন ডিগ্রির সময় মিনিট বা সেকেন্ড দিয়ে যখন অঙ্ক থাকে, তখন কেমন করে করতে হয় একটু মাথায় রেখো। তোমাদের বইয়ে কিছু অভেদাবলী আছে যেই জিনিসগুলা সূত্র, এবং সূত্রগুলোকে মাথায় রাখার জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস দরকার। যেমন তোমাদের বইয়ের কিছু অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত কি? যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিধি হচ্ছে 2πr, এটা আমরা সে বাচ্চাকালে পড়ছি। আবার বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক।
তাই না? তার মানে এখানে আমার কি হবে, এখানে হবে হচ্ছে কোণ এ ও বি, এটা হচ্ছে চাপ, এটা সমানুপাতিক হচ্ছে চাপ এ বি। একদম মানে সিম্পলি বোঝা যাচ্ছে যে এ বি এর মান যদি বাড়ে তাহলে এই কোণটাও বাড়বে। তো এখন এটা যদি বাড়তে বাড়তে একদম সোজা হয়ে যায়, তাহলে আমি যদি বলি হচ্ছে ডি, তাহলে এই বিডি যেই চাপ, এই চাপটা এই কেন্দ্রে যে উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে, এই কোণটা আগের কোণের চাইতে বড়। তো এখন যদি আমি চিন্তা করি যে চাপ যত বড় হবে কেন্দ্রস্থ কোণ তত বড় হবে, তার মানে এই কোণ বৃত্তের চাপের সমান, অ্যাকচুয়ালি সমানুপাতিক। এরপরে তোমরা নিশ্চিতভাবে জানো যে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। তো রেডিয়ান কোণ যে ধ্রুব কোণ সেটা কি, সেটা হচ্ছে 2/π সমকোণ, সেটা হচ্ছে 2/π সমকোণ, এটা হচ্ছে রেডিয়ান কোণের যে ধ্রুবমান। এবং এই চ্যাপ্টারের সবচাইতে বহুল ব্যবহৃত সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। যে এই চাপ, বৃত্তের চাপ যদি হয় এস, তাহলে সেটা হচ্ছে আর থিটা, এবং এইটা দিয়ে অঙ্ক করতে হবে, এস ইকুয়াল টু আর থিটা। যেমন ধরো তোমাদের বইয়ের মধ্যে আমি যদি বলি ময়মনসিংহ বোর্ড 2020-এ একটা অঙ্ক আসছে, ময়মনসিংহ বোর্ড 2020। তোমরা এটা দেখছো কিনা আমি জানি না, দেখার কথা, কারণ তোমরা যে টেস্ট পেপারটা ধরেই হয়তো জানো। ময়মনসিংহ বোর্ড 2020-এ একটা প্রশ্ন আসছে এরকম যে ময়মনসিংহ বোর্ড 2020, প্রশ্নটা কেমন, এরকম একটা চিত্র দিছে। ধরো চিত্রটা আমি ময়মনসিংহ বোর্ড 2020-এর মতো করে আঁকাই। ওরা চিত্র দিছে এরকম, কোথায় জানো প্রশ্নটা, হ্যাঁ, যে এইরকম একটা চিত্র, এই চিত্র দিয়ে এরকম ধরো যে একটা কোণ দিছে, দেওয়ার পরে কি বলছে, এটা 0, এইটা বি, তারপর একটা হচ্ছে এ। ওরা বলছে এই কোণটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে আর। প্রশ্ন করছে কি জানো, প্রশ্ন করছে এইরকম যে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং আর ইকুয়াল টু 50 কিলোমিটার হলে 5 কিলোমিটার পার আওয়ার বেগে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে। ধরো আমি টেস্ট পেপার থেকে কোয়েশ্চেনটা বলছি যে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে। ধরো এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে যদি কোনো ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। এবং ওরা কোয়েশ্চেনে কি বলে দিছে, কোয়েশ্চেনে বলে দিছে থিটার মান 60 ডিগ্রি এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। এবার তুমি বলো আমার কি জানা লাগবে, বলো। আমি তো সবই জানি, থিটার মানও জানি, আর এর মানও জানি, লাগবে হচ্ছে এস। তাহলে এই যে বৃত্তচাপ এস ইকুয়াল টু এ বি, এইটা বাইর করব যে এস ইকুয়াল টু আর থিটা। এবং তুমি ভাবো এটা কত সোজা একটা ম্যাথ, তো সব দেওয়া আছে। এই থিটা এটা হচ্ছে 60 ডিগ্রি, ডিগ্রি কিন্তু আমি এখন হিসাব করতেছি কি বৃত্তীয় কোণ, এই হচ্ছে ফ্যাক্টর, যে এই যে 60 ডিগ্রি এটাকে এখন রেডিয়ানে প্রকাশ করতে হবে। তার মানে কি, আমি জানি 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, এইটা এখানে আনতে হবে। ঠিক আছে, এখন প্লিজ এই অঙ্কটার মধ্যে তোমরা একটু খেয়াল করো যে 60 ডিগ্রি, এইটা আমি তো জানি আর এর মান 60 ডিগ্রি, এই ডিগ্রিটা এখন হয়ে যাবে এই যে পাই রেডিয়ান বাই 180 এত ইনটু 50 কিলোমিটার। তোমরা এই জায়গাটায় জানো, বোঝো যে এই ডিগ্রিটা হচ্ছে ষাটমূলক পদ্ধতির ডিগ্রি, কিন্তু আমি যদি এখন বৃত্তীয় কোণের পরিমাপ করছি তাহলে আমাকে ডিগ্রিটাকে রেডিয়ানে প্রুফ করতে হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 60 পাই ইন্টু 50 ডিভাইডেড বাই 180, তার মানে হচ্ছে 350 পাই বাই 3। তো 50 পাই বাই 3 কিলোমিটার, অ্যান্সার হচ্ছে কিলোমিটার। তো 50 পাই হচ্ছে 50.3.1416। তাহলে আমি যদি হিসাব করি যে 50 শিফট পাই ডিভাইডেড বাই 3, দিস ইজ ইকুয়াল টু 52.346 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে কত, 52.36 কিলোমিটার। এই রাস্তাটুকু হচ্ছে এত। এখন কোনো একটা ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে, তাহলে তার আসতে কতক্ষণ লাগবে, তাহলে তার যে সময় লাগবে সেই সময় হচ্ছে এই 52.36-কে আমি 5 দিয়ে ভাগ করব।
তাহলে আমি যদি এটাকে এখন 5 দিয়ে ভাগ করি, 52.35 ডিভাইডেড বাই 5, অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা 10.47 আওয়ার, 10.47 ঘন্টা। তোমরা আবার প্লিজ মনে করো না যে এটা 10 ঘন্টা 47 মিনিট, না, এইটা 47 হচ্ছে 1 ঘন্টার 0.47 অংশ। তার মানে যদি তোমরা হিসাব করতে চাও যে 0.47 আওয়ার, 0.47 আওয়ার এটা কত, এটা হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিটের 47/100 ভাগ। তার মানে প্লিজ এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টার এত, তার মানে 60 হচ্ছে এরকম। তা আমি এখানে বলতে পারি 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 × 7 হচ্ছে 3 × 7 = 21, 3 × 4 = 12, 141/5। তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, তারপরে হচ্ছে 10, 4 থাকে 41, 5 8 40, 40.2, 28.2 হবে যদি আমি ভুল না করে থাকি। তাহলে এটা হচ্ছে 141 ডিভাইডেড বাই 5, এক্স্যাক্টলি, হ্যাঁ 28.2। তার মানে এটা হচ্ছে 10 ঘন্টা 28.2 মিনিট। আবার মনে করো না ওই 28.2 মিনিট মানে হচ্ছে 28 মিনিট 2 সেকেন্ড, তা না কিন্তু। আবার ভেঙে দিব, ওই যে 28.2 মিনিট কিন্তু 28 মিনিট 2 সেকেন্ড না, এটা হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ডের 0.2 অংশ। তার মানে এই 2 ডিভাইডেড বাই 10, তার মানে কাটলে এটা হবে 6, তাহলে 6 দুগুণে এটা হচ্ছে 12 সেকেন্ড। তার মানে 10 ঘন্টা 10.47 মিনিট মানে হচ্ছে 10 আওয়ার 28 মিনিট 12 সেকেন্ড। কি কষ্ট হয়েছে বুঝতে? বোঝার তো কোনো কষ্ট হওয়ার কথা না। তার মানে এই 10.47 আওয়ার এটাকে আমরা 10 ঘন্টা 28 মিনিট 12 সেকেন্ড বানাইতে পারি। থ্যাংক ইউ। আমি যাচ্ছি 8.3-তে, আমি যাচ্ছি 8.3-র সব অঙ্ক আমি করব। 8.3-র আজকের ভিডিওতে সবগুলো পারবো না, কিন্তু 8.3-র সবগুলো অঙ্ক আমি ইউটিউবে ব্যাখ্যা দিব, ডোন্ট ওয়ারি, আই প্রমিস, ইনশাল্লাহ। আচ্ছা, 1.2 সেকেন্ড কেন হবে? এটা হচ্ছে 6 দুগুণে 12 সেকেন্ড হচ্ছে, এটা 0.2, 2/10, তাহলে 6 দুগুণে এটা 12 সেকেন্ড হবে, এটা 1.2 সেকেন্ড হবে না। 1 মিনিটের 0.2 অংশ 1.2 সেকেন্ড না, এটা হচ্ছে 12 সেকেন্ড। থ্যাংক ইউ। অংশ বুঝছিস? কেন ইশতিয়াক রহমান ইশতি, তুমি এটা কেন বললে এটা 1.2? আমার হিসাবে তো এরকম আসে না। এটা হচ্ছে এই 28.2 মিনিট, দ্যাট মিনস 1 মিনিটের 0.2 অংশ। তো 1 মিনিট মানে 60 সেকেন্ডের 2/10, তুমি 20/100 করলো তাই আসবে। সুতরাং দিস ইজ 6 and 2 12 সেকেন্ড। থ্যাংক ইউ স্যার। পুরা মান নিয়ে করলে রেজাল্ট আরেকটা আসে। পুরা মান নিয়ে করলে হবে যদি তুমি দশমিকের পরে চেষ্টা করবা যে 2টা ডেটা নিয়ে করতে। এখানে আরও বেশি বাড়াইয়া ডেটা ম্যানিপুলেট করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো সাকসেস নাই। হিসাবটা অ্যারাউন্ড এরকমই হবে। আমরা যদি আরও সূক্ষ্মতম অংশে যেতে চাই তাহলে তো আমরা ন্যানো সেকেন্ডও যাইতে পারি, যে কত ন্যানো সেকেন্ড হবে। বাট আমরা একটা ওভারঅল হিসাবে এই কনসেপ্টের বিষয়বস্তু হচ্ছে আমরা রেডিয়ান কোণ বুঝি কিনা, আমরা রেডিয়ান কোণ বুঝি কিনা, এটা হচ্ছে পয়েন্ট। এটা একটু মুছলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এইখানে 8.1-এর ক্ষেত্রে আরও যত ধরনের অঙ্ক আছে, যদি এমন বলে যে কেউ হচ্ছে ওই যে তোমাদের ঢাকা বোর্ড 2020-এ একটা অঙ্ক আসছে এরকম, ঢাকা বোর্ড 2020, এটা হচ্ছে ক নাম্বারে থাকে যে 30 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড। একটু বুঝি আমরা, যদি এমন অঙ্ক দিয়ে থাকে যে 30 ডিগ্রি, এটা একটা দিবে বলে আমার বিশ্বাস, তোমরা দেখবে এরকম একটা থাকতে পারে 15 মিনিট 36 সেকেন্ড। এইটাকে আমাদেরকে প্রকাশ করতে বলে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করা।
এটা ডিগ্রিতে আছে, আমরা এটা রেডিয়ানে নিব, তার আগে পুরোটাকে ডিগ্রিতে আনতে হবে। এই যে একটু আগে আমি যে ফ্র্যাকশন করছি এখানে সেই ফ্র্যাকশন করতে হয়, এবং এটি হচ্ছে লেখাপড়ার বিউটি, যে আমি জানি এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 15 মিনিট, এটা কি, এটা হচ্ছে 36 ডিভাইডেড বাই 60 এত মিনিট। তোমরা আবার মনে করো না এটা 15-র সাথে এটা গুণ, এটা কিন্তু 15-র সাথে গুণ না। আমরা যখন লিখি যে 3 1/3, এটার মানে কিন্তু এটা না যে এটার সাথে এটা গুণ। তার মানে 3 1/3 মানে তাহলে তো 3/3, এটা 1ই হইতো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3 × 3 মানে 9, আর 1 হচ্ছে 10। এটা হচ্ছে 10/3-এর প্রকাশ, ঠিক এইটা হচ্ছে তাই। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে 15 মিনিট, এই 36/60 মানে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে এখানে আসবে, 12 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে আসবে 3, এটা হচ্ছে 5 12 60 মিনিট। এটার মানে এটা না যে গুণ 3 15 45 করে দিলাম, বা 5 3 3 5 15 3 3 9 করে দিলাম, তা না মানে হচ্ছে এটা 30 ডিগ্রি। এই যে এটা হচ্ছে 5 15 কত, 75, 75 আর 3 হচ্ছে 78 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে মিনিট। মন থাকবে? তার মানে সিমিলার ওয়েতে এইটারও যদি আমি এখন এখানে আনতে চাই, এটারে 60 দিয়ে ভাগ করব, তাহলে ডিগ্রি হবে। তার মানে এটা হচ্ছে 30, এখন আমার আছে 78/5, আমি আরও 60 দিয়ে ভাগ করব, তার মানে এটা নিচে 60 দিয়ে গুণ হবে, অ্যান্ড অল টুগেদার দিস ইজ ডিগ্রি। এখন আমি হিসাব করব, নিচে কত, 5 6 30, 300, তাহলে এটা কত হচ্ছে 30, উপরে হচ্ছে 78 ডিভাইডেড বাই 300 ডিগ্রি। এখন বলো কত দিয়ে কাটা যায়? 78 6 13 78 50, 6 50 300, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 30 13/50 এত ডিগ্রি। তাহলে 3 5 15 1500, তাহলে 1513 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে 1513 ডিভাইডেড বাই 50 ডিগ্রি। এখন ওই আবার আগের হিসাব, যে 1 ডিগ্রি মানে হচ্ছে π/180। এইবার মজার ব্যাপার যে এখন আমি লিখব এই যে 1513 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, তার মানে এটা হচ্ছে 50 × 180 রেডিয়ান, বা আমি এটাকে ব্র্যাকেট দিয়ে রেডিয়ান লিখব। এখন এই হচ্ছে তোমার হিসাব। এখন এই পাই মানে কিন্তু 3.1416, এই যে পাই, তার মানে এখন যদি আমি হিসাব করি কি দাঁড়াবে হচ্ছে 1513 পাই ডিভাইডেড বাই 50 × 180, 50 × 180 কত, 0.5281, হ্যাঁ, এটা হচ্ছে 0.5281 রেডিয়ান। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। এখন তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের একটা ম্যাথ আসে, তোমরা প্রপারলি ঠান্ডা মাথায় করতে পারবা কিনা, এটা হচ্ছে কথা। অ্যান্ড প্লিজ রিমেম্বার, এই বিষয়টা মাথায় রেখো। তোমাদের মাথায় আছে আমি জানি, আমি একটু মনে করায় দিচ্ছি। ওকে, 0.45 ডিগ্রি কোণ কত ঘন্টা এবং মিনিটের মধ্যে তৈরি হবে? আচ্ছা, ওকে, 1 মিনিট, আমি আসতেছি। আমি তোমাদের যে কোয়েশ্চেন, আমি জানি তোমরা কোত্থেকে কোয়েশ্চেনগুলো করতেছো। জাস্ট এ মিনিট, একটু আমি আগে এই মানে বিষয়গুলো হয়তো তোমাদের কাছে খুবই ইজি, কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে। টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো মানে হচ্ছে ম্যাথের তো কোনো লিমিটেশন নাই, অনেক বিচিত্র প্রশ্ন হইতে পারে। এখন আগে যেহেতু এটা একটা ইন জেনারেল ক্লাস, আমি আগে একটু স্বাভাবিক জিনিসগুলোকে আলোচনা করে নিই, আর একটু ভ্যারিয়েশন আমি যাব। আমি আস্তে আস্তে 8.2-তে একটু যাইতে হবে। এখন 8.2 এর ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদেরকে কিছু অভেদাবলী মাথায় রাখতে হয়, কিছু সূত্র, এবং সেই সূত্রগুলো মাথায় রাখার সাথে সাথে তোমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে যে আমরা যখন ডিগ্রিকে ওই যে রেডিয়ানের সাথে প্রকাশ করি, এই জিনিসগুলো তোমাদের মাথায় আছে। যখন আমি বলি 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, তখন আমরা কি লিখি? 30 ডিগ্রি মানে কি?
তখন আমরা লিখি না যে পাই 30 ডিগ্রি মানে কি π/6, সেই হিসাব করলে মানে ডিগ্রির হিসাব করলে π/6। এখন 30 ডিগ্রি মানে π/6 রেডিয়ান, এতে কোনো সন্দেহ নেই। যদি তুমি হিসাব করো 45 ডিগ্রি তাহলে এটা কত π/4 রেডিয়ান। তুমি যদি বলো যে 60 ডিগ্রি কত, তাহলে এটা হচ্ছে π/3 রেডিয়ান। তুমি যদি বলো 180 ডিগ্রি কত, তাহলে এটা হচ্ছে পাই রেডিয়ান। তুমি যদি বলো 360 ডিগ্রি কত, এটা হচ্ছে 2π রেডিয়ান, 2π রেডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার 270-এর কী হবে? 270 হচ্ছে 540/2, তো 540 কখন হবে? 180 ইন্টু 3 হবে। তার মানে যদি এরকম আসে যে 270 ডিগ্রি, এর মানে হচ্ছে 540/2, 27 দুগুণে 54, তো 540 কখন আসবে? 540 আসবে 3π/2 রেডিয়ান। তোমরা যখন এইগুলা করো, এখন আমি হচ্ছে অভেদাবলীর দিকে যাব, যে তাহলে যদি পরীক্ষা এরকম আসে যে 8.3-তে তো আছে যে তখন π/2 এর চেয়ে বড় হবে ছোট হবে, তখন কেমন করে হবে? তোমরা একটু করে তোমাদের বইয়ের মধ্যে 165 নাম্বার পৃষ্ঠায় যে সূত্রগুলো আছে এগুলোর দিকে একটু তাকাও, যে তোমার একদম নখদর্পণে আছে যে tan থিটা সমান হচ্ছে sin θ/cos θ, কোনো সন্দেহ নাই। তোমার নখদর্পণে আছে যে cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। তুমি 100% জানো যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। তুমি এইটাও জানো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান কত? তো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা। এই তিনটা জিনিস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে 8.2-তে। 8.2 যে পারবে সে 8.3ও পারবে। এইবার তোমাদের কাছ থেকে একটু বেশি মনোযোগ আকর্ষণ করছি। এখন আমাদের একটু বেশি মনোযোগ লাগবে। এটা মুছে দেই, পারবে এগুলা? এইটা একদম সোজা জিনিস। এখন আসি, এই যে অভেদাবলীগুলা যেগুলাকে দিয়ে আমরা হচ্ছে এখন অঙ্ক করব, সেই অঙ্কগুলাকে আমরা কেমন করে সমাধান করতে পারি, একটু সমাধানের জন্য আমরা একটু চেষ্টা করব। এখন তোমরা তোমাদের বইয়ের মধ্যে 166 নাম্বার পৃষ্ঠা যে আছে সেই জায়গাটা একটু খেয়াল করো এবং বোঝো কি আছে। বুঝে দেখো যে এই হচ্ছে আমি যখন দুইটা পরস্পরচ্ছেদী সরল রেখা চিন্তা করি, তখন এইখানে হচ্ছে অল পজিটিভ, এইখানে হচ্ছে সাইন কোসেক পজিটিভ, এইখানে হচ্ছে ট্যান কট পজিটিভ, এখানে হচ্ছে কজ সেক পজিটিভ, যে যার ঘরে ঘরে পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমরা কল্পনা করি, সেই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা দুইটা মান পাবো কেমনে? ওর ঘরে সবাই পজিটিভ এবং যার যার একটা নিজস্ব ঘর আছে। তার মানে আমি যার যার নিজস্ব ঘরে চিন্তা করব যে এখানে আমি দুইটা মান পাবো, নেগেটিভ হইলেও দুইটা মান পাবো। এখন এই যে নেগেটিভ হইলো যে আমরা দুইটা মান পাবো, এখন তোমরা একটু ভাবো, প্লিজ মাথায় রেখো, যখন আমি লিখব কজ মাইনাস থেটা, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে নিচে কজ ওর ঘরে, তার মানে এইটা মানে হচ্ছে কজ থেটা। আমি যখন লিখব যে কজ পাই প্লাস থেটা, ধরা হিসাব করলাম, পাই কোথায়? তুমি আমার বলো পাইটা কোথায়? পাই হচ্ছে এই এক্স অক্ষের এই অংশ থেকে যখন আমি এইখানে আসবো, এটা হচ্ছে পাই 1 পাই প্লাস থেটা, তার মানে হচ্ছে এইখানে। তো এইখানে যদি আসে, এটা কার ঘর? এটা কার ঘর? এটা টেনের ঘর। টেনের ঘরে কস কেন আসবে? কস তো নেগেটিভ, তখন এটা হবে হচ্ছে মাইনাস কস থেটা। তোমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা অথবা কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতকে 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হিসাব করি, তখন অনুপাত পরিবর্তিত হয়। অনুপাত কি হয়? পরিবর্তিত হয়। সাইন হবে কস, টেন হবে কট, সেক হবে কোসেক। বাট যখন আমরা এখানে পাই অথবা 2 পাই চিন্তা করব, অর্থাৎ 180 আর 360-এর কথা চিন্তা করব,
তখন কিন্তু অনুপাত পরিবর্তিত হবে না। অনুপাত পরিবর্তন হবে এই ক্ষেত্রে। সো 90 মানে কি? 90 মানে হচ্ছে π/2, আর 270 মানে কি? ওই যে আমি একটু আগে লিখছি, সেটা হচ্ছে 3π/2। সুতরাং 270-এর ক্ষেত্রে 318/540/2 হচ্ছে 270। এই 3π/2 আর π/2 এর ক্ষেত্রে আইসা অনুপাত চেঞ্জ হবে। এখন তুমি যে কোনো অঙ্কের দিকে তাকাও, এবং আমি যে একটা টিউটোরিয়াল আপলোড করেছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন, এবার তুমি পারবা। কেমন করে পারবা দেখো, এটা একটু মুছলাম। হ্যাঁ, এটা একটু মুছলাম। যেমন ধরো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যে কেমন করে এই অঙ্কগুলোকে একটু সিস্টেমে আনতে হয়। যেমন ধরো তোমাদের বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020টাকে আমি কেন যেন বাইছে নিতে চাচ্ছি। ঢাকা বোর্ড 2020-এ একটা মান দেওয়া আছে p = tan² θ - 4√3 sec θ। দেখো এরকম হচ্ছে, কি বলছে, 3 tan² θ - 4√3 sec θ +7। এরপর বলছে এই পি এর মান কত? পি এর মান হচ্ছে 0, এবং এখানে একটা কি দিয়েছে আমাদেরকে? একটা রেঞ্জ দিয়েছে। সেই রেঞ্জ কত? সেই রেঞ্জ হচ্ছে এই থিটার মান 0 ডিগ্রির বড় এবং কত? 2π এর ছোট। এখন তোমরা আমারে বলো কোথায় আছে এটা? এইটা কোথায় আছে? এটা হচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায়। এই যে 0 মানে হচ্ছে এইখান থেকে উপরে এবং 2π থেকে ছোট, মানে এখানে 0 না 2πও না। তার মানে এখানে 0 অ্যাকসেপ্টেড হবে না, 2πও অ্যাকসেপ্টেড হবে না। অ্যাকসেপ্টেড হইতো যদি এখানে লেস ইকুয়াল এবং গ্রেটার ইকুয়াল থাকতো। যেহেতু এখানে ইকুয়াল নাই, সুতরাং এই থিটার মান 0 ডিগ্রিও হবে না, 360 ডিগ্রিও হবে না। 0 ডিগ্রির বেশি হবে, 360 ডিগ্রির কম হবে। এই হচ্ছে ব্যাপার। এখন তুমি এই অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটা থেকে আমাদেরকে ঢাকা বোর্ড 2020-এ বাইর করতে বলছে যে থিটার মান বের করো। কেমন করে করব? আমি দেখতেছি tan² θ আছে। এখন তোমরা আমাকে বলো tan² θ-কে আমরা কি লিখতে পারি? আমরা tan² θ-কে লিখতে পারি sec² θ - 1। এখন তুমি আমারে বলতে পারো, স্যার এইটা কেন লিখবো? আমি তো এখানে লিখতে পারতাম যে tan θ মানে sin θ/cos, তাহলে sin² θ/cos² θ। কিন্তু এইখানে দেখো sec θ আছে, তাই আমি এই অনুপাতের কাছে যাব যে -4√3 sec θ +7 = 0। তুমি এখন তাকাও, এটা হচ্ছে 3 sec² θ - 3 4√3 sec θ +7 = 0। তাকাও, এটা হচ্ছে 3 sec² θ। তো sec² θ মাইনাস 4√3 sec θ 7 - 3 মানে হচ্ছে +4 = 0। এখন এইটারে আমি একটা সূত্র বানাইতে পারি। দেখো এটারে আমি যদি এটারে লিখি যে √3 sec θ, তো এটাকে যদি আমি বলি যে √3 sec স্কয়ার, তাহলে এটাই হয়। কেন লিখছি এটা? এটাকে একটা সূত্রে ফেলানোর জন্য, যেটা a² - 2 * a, এই যে √3 sec θ * 2 প্লাস 2² = 0। এই যে 2² মানে 4। এই লাইনটাকে যেটা বানাইতে হবে, এটাই হচ্ছে অঙ্কের সৌন্দর্য। তার মানে এটা হচ্ছে √3 sec θ - 2, এই যে হোল² = 0। বর্গমূল করলে কি হবে? যে এটা হবে হচ্ছে √3 sec θ - 2 = 0। আমি লাইন বাঁচাইলাম, এখানে 2 হবে। তার মানে এই sec θ-র মান হবে 2/√3। এবার তোমরা আমাকে বলো sec θ-র মান 2/√3 আসছে, এটা কোথায় থাকবে? sec θ 2/√3, কতর মান 2/√3 sec θ? sec 30। sec 30, তুমি একটু ভাবো, sec 30-র মান কিন্তু 2/√3। তার মানে আমি যে এখানে লিখলাম sec θ = 2/√3, আমি এখানে লিখতে পারি sec π/6। পারিনি π/6 লিখতে? আর একটা জিনিস খেয়াল করো, এটা পজিটিভ মান।
সেক পজিটিভ দুইটা ঘরে, পজিটিভ না, পজিটিভ দুই ঘরে। কোথায়? এই যে ওর নিজের ঘরে। কোন জায়গায়? 4 নাম্বার কোয়াড্রেন্টে। 4 নাম্বার কোয়াড্রেন্ট কত? 4 নাম্বার কোয়াড্রেন্ট হচ্ছে, 4 নাম্বার কোয়াড্রেন্ট হচ্ছে এই যে 1 থিটা 2 থিটা মাইনাস ওর ঘর। এটা একটু ভাবো, প্রত্যেকটা অনুপাতের দুইটা মান পাবো আমরা অ্যাট লিস্ট। তো সেক থিটার মান তো পজিটিভ, 2/√3 তো π/6 বুঝলাম, কিন্তু ওর আরেকটা ঘর আছে ওর নিজের। তখন আমি লিখব যে এই যে সেক থিটা এটা হচ্ছে 2π - π/6। এই জায়গাটা তোমরা বুঝলে বাকি সবগুলো অঙ্কই মনে রাখতে পারবা। 2π - π/6 হবে। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কেন, আমি এটা কেন লিখলাম, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে আমি জানি সেকের একটা পজিটিভ ঘর আছে ওই যে এখানে, এবং ওই ঘরে যাওয়ার বুদ্ধিটা হচ্ছে 2π - থিটা। তার মানে এখন আমি দেখতেছি 6 × 2 = 12 - π মানে সেক 11π/6। তার মানে আমার যে প্রদত্ত রেঞ্জ দিয়েছে সেই রেঞ্জ অনুসারে আমার থিটার দুইটা মান পাবো। কয়টা? দুইটা। একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে 11π/6। কঠিন? কঠিন তো নাই, এইটা তো কিছুই না, আরও আছে। এটা তো একটা অঙ্ক। তোমাদের বইয়ের ওই যে তোমাদের বইয়ের মধ্যে যে এটা উদাহরণটা আছে না, কোন উদাহরণ যেন, দাঁড়াও এই যে আমি একটু বলি, উদাহরণ নাম্বার 15 এবং হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী এই 8.3-এর 13 নাম্বার অঙ্কের 6 মানে 13 এর সমাধান করো যেটা, এটার 6 নাম্বারটা তোমরা দেখো, 2 sin x cos x = sin x। এখানে আবার একটা ব্যবধি দিছে 0 <= x <= 2π, মানে 0 হইতে পারে 100, 260 হইতে পারে, 360 হইতে পারে। এই তো, হ্যাঁ, এইটা যদি ইজি হয়, তুমি ময়মনসিংহ বোর্ডে তাকাও, ময়মনসিংহ বোর্ডে একটা এরকম অঙ্ক দিছে, তুমি খালি একটু দেখবা যে অঙ্ক কেমন করে করা লাগে। কোনো অঙ্ক আটকাবা না যদি তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ময়মনসিংহ বোর্ড কত? ময়মনসিংহ বোর্ড 2020 কি বলছে? এই সেম অনুপাত, এই অনুপাত দিছে ময়মনসিংহ বোর্ড 2020-এ। এটা দিয়া বলছে একটা লাইন যে থিটা কোণের কট এবং কসেক অনুপাতের বর্গের যোগফলকে 3 ধরে একটা সমীকরণ গঠন করো এবং সমীকরণটি সমাধান করো। মানে ওরা বুঝাইতে চাইছে যে আমি এই কট স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান ধরবো হচ্ছে 3, এবং এইটাকে সামনে রেখে আমি এটাকে সমাধান করব। এটা কোনো ব্যাপার? তো আমরা এটা কি জানি যে কট স্কয়ার থিটা, এই কোসেক স্কয়ার থিটা মানে কি? 1 + কট স্কয়ার থিটা, এই যে 1 + কট স্কয়ার থিটা = 3। আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিব যে কোসেক স্কয়ার থিটা সমান 1 + কট স্কয়ার থিটা। এটা কিন্তু তোমাদের দেয়া লাগবে। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে? 2 কট স্কয়ার থিটা। এবার আমি একটু বাঁচাই, টাইম বাঁচাই, 3টার এই পাশে আনবো অথবা 1টাকে ওই পাশে নিব, তাহলে এটা হচ্ছে 2। তো 2 কট স্কয়ার থিটা = 2 হবে। এখন তোমরা আমারে বলো এই 2 কট স্কয়ার থিটা 2 হবে, তার মানে কি? আমি যদি এটাকে ভাগ করি তাহলে কট স্কয়ার থিটা = আসে 1। এখন এই যে কট স্কয়ার থিটা = যে 1 আসলো, এখন এই কট স্কয়ার থিটা = 1 আসলে একটু ভাবো তো, আমি যদি এখন এটাকে বর্গমূল করি, এই বর্গমূল করলে এখানে +-1 আসে না? √1 তার মানে ডেফিনেটলি এখানে একটা +-1 আসবে। এখন তুমি খেলবা দুইটা জিনিস নিয়ে, একবার কট প্লাস নিয়ে, একবার কট মাইনাস নিয়ে। এবার তুমি একটু খেয়াল করো, যদি কট থিটা = 1 হয় তাহলে কি হবে? আবার কট থিটা যদি -1 হয় কি হবে?
আচ্ছা cot 1 মানে কত? cot 45 ডিগ্রি তো। তো 1 হচ্ছে cot 45, এইটু খেয়াল করো, এইটা হচ্ছে π/4। এবার তুমি আমারে বলো cot কোথায় পজিটিভ? এখানে কিন্তু পজিটিভ ভ্যালু। অল স্টুডেন্ট টেক ক্যালকুলাস, এই যে এইখানে পজিটিভ, এইখানে। তো যেহেতু cot তৃতীয় কোয়াড্রেন্টে পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে আমি যাব কেমনে? আমি যাব হচ্ছে এই যে আমার পাইয়ের পরে আরেকটু পাই, তার মানে এখন হচ্ছে পাই প্লাস থেটা। তার মানে এটা তো হবেই, তার সাথে এইটা হবে cot পাই প্লাস π/4। এই হচ্ছে আসল বিষয়, যে কেন আমি এইটা লিখলাম। কেন? কারণ এই কোয়াড্রেন্ট আসতে হবে। তো যদি আমি আসি তাহলে এটা কত? 4π + π মানে হচ্ছে 5π/4। তার মানে cot যদি +1 হয় তাহলে এখানে থিটার সম্ভাব্য মান কত? থিটার সম্ভাব্য মান হচ্ছে 1π/4, আরেকটা হচ্ছে 5π/4। গেল 1। এইবার যদি আমি মাইনাসে আসি, -1 ক্ষেত্রে বলো আমাকে, -1 ক্ষেত্রে কি হবে? যেহেতু cot -1, এখন cot-এর নেগেটিভ ভ্যালু কয়টা? মানে কোন জায়গায় cot নেগেটিভ? এইখানে তো খেয়াল করো, এইখানে কিন্তু cot পজিটিভ, এইখানেও পজিটিভ, বাকি থাকলো 2 ঘর, এই যে এই 2 ঘর। তো এই ঘরে আসার বুদ্ধি কি? এই ঘরে আসার বুদ্ধি π - থেটা, এই ঘরে আসার বুদ্ধি কি? 2π - থেটা। তার মানে কি হবে এখন? এখন হবে ওই যে আমি লিখলাম cot মাইনাস, তার মানে এটা হচ্ছে, সুতরাং cot থিটা হচ্ছে -cot π/4। তো এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে এটা হচ্ছে cot π - π/4 একটা হবে, আর এই যে এখানে হবে 2π - π/4। তার মানে আরেকটা হবে cot 2π - π/4। এবার বলো বুঝছো কিনা? কিছুই না, কিন্তু সোজা জিনিস। তোমাদেরকে মানে একটা অঙ্ক বুঝে বাকি সব অঙ্কের দিকে গেলে কিছু কিছু জায়গায় তোমরা আটকাবা। একটা ক্লাসে তো আমি সব মানে বৈচিত্র্য বোঝাই দিতে পারবো না, আমি একটু একটা অঙ্ককে ঘিরে বাকিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো এখন এই যে cot এই 4π - π/4, এটা যখন চিন্তা করব আমার কাছে কি আসবে? এটা আসবে হচ্ছে 4π - π, তার মানে আসবে হচ্ছে cot 3π/4, আর একটা হচ্ছে 4 দুগুণে 6 -1, এটা আসবে cot 5π/4। তাহলে এবার দেখো আমার থিটার সম্ভাব্য মান কত? এই যে এই ব্যবধির মধ্যে 5π/4 অবশ্যই 2π এর চেয়ে ছোট, 3π/4 2π এর চেয়ে ছোট। তার মানে আমার থিটার সম্ভাব্য মান 4টা, সেটা হচ্ছে π/4, তারপরে হচ্ছে 2π, হ্যাঁ π/4 3টা অ্যাকচুয়ালি, কিন্তু আমি cot 3π/4 2π 4 দুগুণে, আচ্ছা সরি আমি ভুল করতেছি, এই কারণে 4 দুগুণে 8, তো 4 দুগুণে 8, এটা হচ্ছে 7π/4, হ্যাঁ 4টা হবে। এই কারণে 3π/4, 5π/4, 7π/4, এই হচ্ছে ভ্যালু। এখন বলো আমাকে, এখানে 4 দুগুণে 8 হবে, আমি যেন কেন এখানে, ও আচ্ছা করছিলাম 5 কেন করছিলাম, ওটাকে 4 6 ভাবছিলাম, এই কারণে মানে এরকম হয়েছে 7π/4। এখন বলো আমাকে, দিস আর অল দ্য পসিবল নাম্বারস, পসিবল অ্যাঙ্গেল। তুমি এটাকে ভাবো, আমি cot 2টা মান পাইছিলাম। এইবার তুমি তোমার সাধ্যমতো যতগুলো অঙ্ক আছে তোমার অনুপাতের ক্ষেত্রে যখন আসবে, তুমি যখন 2টা মান পাবা, একটা মান ধরলেই তুমি 2টা ভ্যালু পাবা, কারণ ও তো 2 জায়গায় পজিটিভ নেগেটিভ। আমি যখন আমার চতুর্ভাগের জায়গা হিসাব করব, জায়গা যে এইখানে তো সবাই পজিটিভ মানলাম, কিন্তু প্রত্যেকের আরও নিজের একটা করে ঘর আছে,
সেইখানে সে পজিটিভ, তার মানে 2 জায়গায় পজিটিভ সবাই, 2 জায়গায় নেগেটিভ সবাই। সাইন কস সেক কোসেক ট্যান কট। এখন 8.3-তে যে অভেদাবলীগুলো মানে সমাধান করা যেগুলো দেয়, সেই ব্যবধি যাই হোক, ব্যবধির দিকে তাকায় তুমি দেখবা যে যদি মনে করো এখানে 2π এর চেয়ে কম বলছে, কিন্তু এখানে কোনো এক জায়গায় 2π আসছে, সেইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং ব্যবধি যখন দিয়ে দিবে তখন তুমি দেখবা যে তোমার সম্ভাব্য মান যা আসছে সেটা অ্যাপ্লাই হয় কিনা। থিটার মান ক্রমানুসারে হইলে ভালো হয়, থিটার মানটা ক্রমানুসারে হইলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আমি আজকে যতটুকু জায়গায় আলাপ করতে পেরেছি, মানে আমি আমার মন মতো এখনও শেষ করতে পারি নাই, তারপরও ক্লাসটা অলমোস্ট কাছাকাছি 55 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। এইখানে আমি এই তোমাদেরকে 8.3-র উপরে ইনশাল্লাহ আগামী দিন মানে এর পরের ক্লাসে 8.3-র 9, 10 ওই যে ইয়ের মধ্যে, হ্যাঁ অ্যাকচুয়ালি 9 নম্বর তো আমি সলভ আগেই দিছি, 10, 11, 12, 13 এই 4টা যে সমাধানের অঙ্কগুলো আছে, যে আলফার মান বের করা, রেঞ্জের মধ্যে বের করা, সমাধান করো, রেঞ্জ যদি দিয়ে দেয় কতর মধ্যে কত, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করব। তোমরা একটু টেনশন করবা না এই কারণে, কারণ এখানে আমি যা ব্যাখ্যা করছি এটা যদি মাথায় একটু রাখো তাহলে পরের অঙ্কগুলো করা অসাধ্য হবে না, অসাধ্য হওয়ার কথা না। আচ্ছা, তোমাদের শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ শুদ্ধি পরীক্ষা করা লাগবে, কিন্তু শুদ্ধি পরীক্ষাটা দেখাইতে হবে না। শুদ্ধি পরীক্ষাটা তুমি তোমার মতন করে করবা, নিজের মতন রাফ করবা যে এই সমীকরণটাকে সে সিদ্ধ করে কিনা। শুদ্ধি পরীক্ষাটা ইম্পর্টেন্ট, কারণ আমি যে মানগুলো বের করলাম সেই মানগুলো এখানে অ্যাকসেপ্টেড কিনা। তবে ইউজুয়ালি এটা আমার ইসের মধ্যে পড়েছে, রেঞ্জের মধ্যে পড়েছে। π/4 মানে 45, 0-র বেশি। 3π/4 মানে হচ্ছে 318/4, এটার মধ্যে পড়েছে, মানে 360-এর কম এগুলো সবাই, এবং অবশ্যই 0 ডিগ্রির বেশি। এখন এইটাকে তুমি যদি শুদ্ধি পরীক্ষা করে দেখো মান মিলবে, এবং এই শুদ্ধি পরীক্ষাটা ওই 13-র 6-তেও করতে হয়। আমি তোমাদেরকে পরের ভিডিওগুলোতে বিস্তারিত ব্যাখ্যা করে দিব, এবং উইদিন 1 উইক তোমরা এই ভিডিওগুলো পাবা ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে যাচ্ছি, বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।